মেয়েদের রাত দখলে বুথে বাগুইহাটিতে আক্রান্ত উর্দিধারীর ছবি দিয়ে প্রশ্ন রাজ্য পুলিশের পোস্টে জানানো হয়েছে, বাগুইহাটিতে রাত দখলের সেই কর্মসূচিতে অংশ নেওয়ার ভিড় থেকে ছোড়া ইঁটে আক্রান্ত হয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারের মহিলা কনস্টেবল শম্পা প্রামাণিক। মেয়েদের রাত দখলে কর্মসূচিতে বুধবার কর্তব্যরত অবস্থায় জখম হয়েছেন এক পুলিশ কর্মী। শুক্রবার এই অভিযোগ করে ওই মহিলা কনস্টেবলের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে রাজ্য পুলিশের প্রশ্ন, রাতটা কি শম্পারও ছিল না? এই ঘটনার এখনও পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আরজিকর মেডিকেল কলেজে নিজের কর্মক্ষেত্রে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুন করার অভিযোগে ওঠে সম্প্রতি। সেই ঘটনার প্রতিবাদে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বুধবার মধ্যরাতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমেছিলেন মেয়েরা। রাজ্য পুলিশের করা ওই পোস্টে জানানো হয়েছে, বাগুইহাটিতে রাত দখলের সেই কর্মসূচিতে অংশ নেওয়া ভিড় থেকে ছোড়া ইঁটে আক্রান্ত হয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারের মহিলা কনস্টেবল শম্পা প্রামাণিক। পুলিশের দাবি, শম্পা বুধবার রাতে বাগুইহাটিতে নিজের দায়িত্বে সামলাচ্ছিলেন। পুলিশের তরফে জানানো হয়েছে, রাতে যারা রাস্তায় হাঁটছিলেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল শম্পার ওপর। জমায়েতের মধ্যে থেকেই বিনা প্ররোচনায় ইঁট ছোড়া হয়, যা শম্পার মুখে লাগে। রাজ্য পুলিশের প্রশ্ন, নিজেকে কর্মক্ষেত্রে কেন আক্রান্ত হতে হবে পুলিশকে? পোস্টে তারা লিখেছেন, রাতটা কি শম্পারও ছিল না? বুধবার মেয়েদের রাত দখল এর কর্মসূচির মাঝে আরজিকর হাসপাতালে হামলার অভিযোগ উঠেছে। হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে ভাঙচুর করা হয়েছে চিকিৎসার সরঞ্জাম, আসবাব। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। পুলিশ দাবি করেছে, আরজিকরের জরুরি বিভাগের তারতলায় যেখানে চিকিৎসক নির্যাতনের শিকার হয়েছেন সেইখানে হামলাকারীরা পৌঁছতে পারেননি। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 24 জন। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দিন বাগুইহাটিতে আক্রান্ত হয়েছেন মহিলা পুলিশকর্মী। কলকাতার বাইরে ছিলেন। ফেরার পরে ধর্ষণকাণ্ড কখন কোথায় গিয়েছিলেন অভিযুক্ত? তদন্তে সিবিআই জানতে পেরেছেন, ঘটনার আগে কলকাতায় ছিলেন না অভিযুক্ত। কোনো কাজের সূত্রে তিনি শহরের বাইরে গিয়েছিলেন। ফেরার পরে আরজিকরে এই কাণ্ড ঘটেছে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সেই রাতে কখন, কোথায় গিয়েছিলেন? বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আরজিকরের ওই ঘটনার আগে তিনি কলকাতার বাইরে ছিলেন, কোনো কাজে বেরিয়েছিলেন। সেইখান থেকে কলকাতায় ফিরেই এই ঘটনা ঘটান। অভিযুক্ত কোথায় গিয়েছিলেন, ফেরার পর হাসপাতালে কখন, কোথায় যান, কার সঙ্গে দেখা করেন, সবটাই সিবিআইয়ের নজরে রয়েছে। হাসপাতালের একাধিক অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। হাসপাতালে দ্বিতীয়বার কখন ঢুকলেন অভিযুক্ত? কখন উঠে গেলেন চারতলায়? প্রথমবার ঢোকার পর কাদের সঙ্গে কথা হয়েছিল তার? দ্বিতীয়বার বা কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেমিনার হলের দিকে যাওয়ার আগে? সিবিআই সূত্রে খবর, সেই রাতে টাইমলাইন ধরে মেলাচ্ছেন গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজে খুঁটিয়ে দেখা হচ্ছে, ঘটনার আগে কলকাতার বাইরে কী প্রয়োজনে কোথায় গিয়েছিলেন অভিযুক্ত, তাও সিবিআইয়ের নজরে রয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত 7ই আগস্ট প্রেমিকের সঙ্গে তার বাইকে চেপে ঘুরতে বেরিয়েছিলেন শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন এক যুবতী। একটি জায়গায় 3 গ্রেপ্তার করল বর্তমান মহিলার থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি শক্তিগড়ে আগেই আদালতে হাজির করিয়ে টিআই প্যারেডের আবেদন করেছিলেন পুলিশ। শুক্রবার আবার অভিযুক্তদের আদালতে হাজির করানো হলো বিচারক। তাদের তিনি 3 দিন পুলিশের হেফাজতে নির্দেশ দেন। তদন্তে নেমে গত রবিবার সকালেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাদের আদালতে হাজির করিয়ে 3 জনের টিআই প্যারেডের আবেদন জানায় পুলিশ। শুক্রবার আদালতে টিআই প্যারেডের রিপোর্ট পাওয়ার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছিলেন। সময় মোদির মুখে উঠে এসেছিল সংখ্যালঘুদের প্রসঙ্গ। তিনি বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত 140 কোটি ভারতবাসী। এর আগে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর শুভেচ্ছা বার্তাতেও ইউনূসকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছিলেন মোদি। তারপরেই মোদির কাছে ফোন এলো। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন। বর্তমানে তিনি ভারতেই নিরাপদ আশ্রয়ে রয়েছেন। তার
পরেই সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গত কয়েকদিনে বারবার হামলার অভিযোগ ওঠে। তাদের বাড়িঘর ভাঙচুর, মারধরের অভিযোগ এও তোলপাড় ভারতের পড়শি দেশ। রবিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এই বিষয়ে প্রথমে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে লেখা হয়, দেশের কোথাও কোথাও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে, এটি উদ্বেগজনক। নয়া সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এমন সাখাওয়াত হোসেনও ক্ষমা চেয়ে নেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার কলকাতার বুকে মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে এই মিছিলে ছিলেন তৃণমূলের বহু মহিলা সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা। এই দিনে তারা সভমঞ্চ থেকে একের পর এক টোপ মমতা করেছেন বিরোধীদের দিকে। আরজিকর কাণ্ডে রবিবারের মধ্যে সিবিআইকে তদন্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, আমি নির্দেশ দিইনি বলে একতরফা দল সব সহ্য করেছে। দলের বাইরেও অনেকে আছেন যারা আমাদের ভালোবাসেন, কেউ একটা কথা বলেননি। এদিনের সভা থেকে দিদি হুঁশিয়ারির সুরে বলেন, আন্দোলনের মধ্যে আমার জন্ম, আন্দোলনের মৃত্যু হবে। ক্ষমতা থাকলে আমার গায়ে টাচ করে দেখাবেন। আরজিকর হাসপাতালে সদস্য মধ্যরাতে হামলার ঘটনা নিয়ে মমতা কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন বিরোধীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী ভিডিও দেখাচ্ছে সিপিএম এর ডিওয়াইএফআই এর ফ্ল্যাগ আর বিজেপি নিয়েছেন জাতীয় পতাকা। জাতীয় পতাকাকে অপব্যবহার করেছে একটা ক্রিমিনাল। এরই সঙ্গে তিনি আরজিকর ভাঙচুরের ঘটনা নিয়ে বলেন, আপনারা হসপিটালে মারতে গিয়ে ডিসির মাথা ফাটিয়েছেন। 1 ঘন্টা খুঁজে পাওয়া যায়নি তাকে। 1 ঘন্টা বাদে যখন খুঁজে পাওয়া গিয়েছে, তার মাথা চৌচির করে দিয়েছে, তার গা দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে, আর কনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশ উদ্ধার করে। সারা রাত ঘুমাইনি, জেগেছিলাম যতক্ষণ শান্তি না ফেরে। আরজিকরের ঘটনার তার দলিল কর্মসূচি তুলে ধরে তিনি মঞ্চ থেকে এই ঘটনার অভিযুক্তের ফাঁসির সাজার দাবি করেন। জোরালো প্রতিবাদে তিনি এই নারকীয় হত্যার প্রতিবাদ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি দাবি করেন, গুজব না ছড়ানোর জন্য তুলে ধরেন সাইবার ক্রাইম প্রসঙ্গ, এআই ইস্যু। মমতা বলেন, কান টানতে গেলে মাথা আসবে। আমি নির্দেশ দিইনি বলে একতরফা দল সব সহ্য করেছে। দলের বাইরেও অনেকে আছেন যারা আমাদের ভালোবাসেন, একটা কথাও বলেননি। কেউ একতরফা আমাদের বিরুদ্ধে প্রচার হয়েছে। আমি যদি নির্দেশ দিই, এই তো মাত্র একটা বেলার ঘটনা, শুধু কলকাতায়, তাহলে বুঝুন কতটা। সুর ছড়িয়ে মমতা বলেন, আমাকে আঘাত করলে আমি হয়ে যাই টর্নেডো সাইক্লোন। নিজেকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি। তিনি বলেন, কলকাতা পুলিশ তরুণীর হত্যাকাণ্ডের তদন্তে প্রায় 90% এগিয়েছে। বিষয়টি নিয়ে যেন কেউ আইন হাতে না নেয়, তার কথা বলেন মমতা। দিদি বলেন, বিষয়টি আপাতত সিবিআইয়ের হাতেই তিনি চান রবিবারের মধ্যে সিবিআই এর মামলার আর কিনারা করুক। মঞ্চে তখন সায়নী থেকে শতাব্দী, নয়া আর শশী থেকে মহুয়া, সায়ন্তিকা, চন্দ্রিমা, অদিতি, দোলা, লালরিলা, তারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে। আর সেই মঞ্চ থেকে একের পর এক জোরালো বার্তা দিলেন দিদি। এর আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে একদিন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের কড়া শাস্তির দাবিতে মিছিলের ডাক দিয়েছিলেন। শুক্রবার দুপুরে মৌলালি থেকে ডরিনা পর্যন্ত তিনি মিছিল করেন। মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠেন, স্লোগান দেন, দোষীদের শাস্তির। বলেন, আমরা রাজ্য সরকার দাবি করছি ফাঁসির। মমতা তোলেন উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ প্রসঙ্গ থেকে মণিপুরের মহিলার নক্কারজনক প্যারেডের প্রসঙ্গ। প্রশ্ন তোলেন, রেস্টলার সাক্ষী, কে অত্যাচার করেছিল? এমপির প্রমোশন হয়েছে, ছেলের টিকিট পেয়েছে। তারপরেই মমতা আসেন আরজিকরে সেই দিন রাতে ভাঙচুরের ঘটনায়। মমতা বলেন, ভিডিওয় দেখা যাচ্ছে সিপিএম এর ডিওয়াইএফআই এর ফ্ল্যাগ আর বিজেপি নিয়েছে জাতীয় পতাকা। জাতীয় পতাকাকে অপব্যবহার করেছে, এটা ফৌজদারি অপরাধ। মমতা বলেন, আমাকে ইচ্ছে বলুন,
আমাকে যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফোস্কা পড়বে না। আমি মার খেতে খেতে জীবন্ত লাশ হয়ে গিয়েছি। আমি মানুষের জন্য কাজ করব। মমতা বলেন, আমি নিজে নিজে জিতে আসিনি, নির্বাচন পরিচালনা করেছে নির্বাচন কমিশন। একটাও রাজ্য পুলিশ ছিল না, সবটাই সেন্ট্রাল পুলিশ ছিল। মমতা বলেন, কামদুনুর কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম। জেনে রাখুন, এবার আমরা ছাড়ব না, এবারে আমরা ফাঁসি চাই। এর আগে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপি কি ভাবছে বাংলাদেশের একটা দুর্ভাগ্যজনক ঘটে গিয়েছে, এত ছাত্র মারা গিয়েছে, আমরা বাংলাদেশে নিয়ে কথা বলতে পারি না? আমি বলিও না, এটা দেশের ব্যাপারে দেশ দেখবে, কিন্তু আমরা শুধু ভদ্রতা করব। আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে। আপনারা ধনঞ্জয় চ্যাটার্জিকে শাস্তি দিয়েছেন, কিন্তু সত্যিকারের লোক কি শাস্তি পেয়েছিল? পায়নি। শহরের জনসভা থেকে গর্জে উঠলেন মমতা বলেন, ন্যাশনাল কমিশনকে পাঠিয়ে দিয়েছে সব লোকজন, বিজেপির মেডিকেল অ্যাসোসিয়েশনকে, ওটাও দিল্লির বিজেপির। এরপর মমতা আরজি করে রাতের হামলা নিয়ে কেন্দ্রকে টার্গেট করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলেছে রাতে কি হয়েছে আমাদের রিপোর্ট দাও। তোমার কাছে রিপোর্ট নেই, তোমার এইখানে নেই, সিবিআই, বিএসএফ, ইডি নেই। এরপর আরজি করে নির্যাতিতার বাড়ি গিয়ে কি কথা হয়েছে তা নিয়ে বলেন মমতা বলেন, সোমবার গিয়েছিলাম, ওর বাবা মায়ের সঙ্গে কথা বলেছিলাম আমাকে 4টে দিন টাইম দিন, রবিবারের মধ্যে সবটা তদন্ত শেষ করতে না পারি তাহলে আমি সিবিআইকে দিয়ে দেব। তাহলে আপনারা অপেক্ষা করতে পারতেন। সিপিএম, বিজেপি, আমি পরিবারকে দোষ দিই না। মমতা কেন্দ্রকে তোপ দেগে বলেন, আশা করি বাংলাদেশের ঘটনা পর দেখেছেন আমরা হিন্দু মুসলিম সব সম্প্রদায়কে কিভাবে শান্তিপূর্ণ রেখেছি, কেউ কোনো ঘটনা ঘটায়নি। লজ্জা করে না? 7 দিনের মধ্যেই পাল্টি খেয়ে গেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবিপি বাংলা টিভি। নমস্কার, আমরা আসছি আবার পরের